সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। সাথে আছি ইয়াসির সিলভি। দর্শক, আমরা আমাদের এই আয়োজনটি বরাবরই সাজিয়ে থাকি ব্যতিক্রমী মানুষদের নিয়ে, যারা সমাজের প্রত্যন্ত জায়গায় কাজ করেন, যারা এই বাংলাদেশকে সার্বিকভাবে প্রতিনিধিত্ব করেন। আমরা স্টুডিওর চারদিয়ালে সীমাবদ্ধ না থেকে বরাবরই ঘুরে বেড়াই দেশের বিভিন্ন জায়গায়। আমরা সম্পৃক্ত করি নানা শ্রেণী পেশার মানুষকে। সেটিরই ধারাবাহিকতা এবার আমরা চলে এসেছি চট্টগ্রামের অন্যতম সমৃদ্ধ উপজেলা আনোয়ারায়। আনোয়ারা হচ্ছে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে গড়ে ওঠা একটি সমৃদ্ধ জনপদ, যেটির পাশে কর্ণফুলী রয়েছে এবং দেয়াং পাহাড়ের মতো ঐতিহাসিক স্থাপনা রয়েছে। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এখানকার নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলবো বলে। সেই সাথে আনোয়ারায় অবস্থিত বঙ্গোপসাগরের তীর ঘেঁষে যে পার্কি সমুদ্র সৈকত আছে, সেখানে আগত পর্যটক, ব্যবসায়ী এবং স্থানীয় জনগণের সাথে আমরা কথা বলবো। আমরা জানার চেষ্টা করব তাদের পেশার বাস্তবতা, জীবনের গল্প, আগামী নির্বাচন এবং বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা। আমি শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই আজকে আমন্ত্রিত আলোচকবৃন্দের সাথে। আমার সাথে আছেন আমার ডান দিক থেকে সবার প্রথমেই আতিকুল হক বাবুল, সমাজকর্মী। এরপরেই রয়েছেন মোহাম্মদ কাশেম, তিনি ব্যবসায়ী। তিনি মূলত পার্কি সমুদ্র সৈকত ঘিরে যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানকার ব্যবসা সমিতির সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্বে আছেন। এবং আমার বাঁ পাশ থেকে আছেন স্থানীয় সাংবাদিক এম নুরুল ইসলাম। তিনি চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক আজাদিতে কাজ করেন। এবং এরপরেই রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদি হাসান সাগর। আপনাদের সবাইকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি আলোচনায় চলে যাচ্ছি। আমার সাথে সমাজকর্মী হিসেবে আছেন আতিকুল হক বাবুল। আপনার কাছে যেটি জানতে চাইব, আসলে একটি রাষ্ট্রের উন্নয়নে রাষ্ট্র, সরকার, প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো নানাভাবে কাজ করবার সুযোগ আছে। আপনিও এই এলাকায় কাজ করছেন অনেকদিন ধরেই। বর্তমানে আপনি কোন ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং সমাজকর্ম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটা আমাদেরকে জানাবেন। দক্ষিণ চট্টগ্রামের একটি সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন সারা আনোয়ারা সহ সম্পাদক হিসেবে কাজ করছি। সারা আনোয়ারা সংগঠনটি অনলাইন ভিত্তিক কার্যক্রমের মধ্যে রয়েছে। আমরা মূলত শিক্ষা, ক্রীড়া এবং সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করতেছি। তো আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এই আনোয়ারার বিভিন্ন প্রত্যন্ত এলাকায়, আনোয়ারার সর্বস্তরে আমাদের সদস্যদের মাধ্যমে আমরা এখানে শিক্ষা নিয়ে কাজ করি। যেমন দুস্থ শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা করা, বিভিন্ন বৃত্তিমূলক কার্যক্রম, তারপর মেধা যাচাইয়ের পরীক্ষার মাধ্যমে আমরা মেধা যাচাই অনুষ্ঠান আয়োজন করি। তারপর হচ্ছে আনোয়ারায় যে মাদক মুক্ত আনোয়ারা করার লক্ষ্যে আমাদের স্লোগান নিয়ে আমরা কাজ করেছিলাম, শুরু করেছিলাম ক্রীড়ায়, অর্থাৎ বিভিন্ন খেলাধুলায় আমরা অংশগ্রহণ করি, আমরা সহায়তা করি। আমাদের সদস্যরাও আমরা কিন্তু বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করি, বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট। এরপর রয়েছে সামাজিক যে কার্যক্রম যদি বলি আমরা সমাজের যে অবহেলিত জনগণ, যারা চিকিৎসা সেবা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করতেছি আমরা, যারা বিশেষ করে রক্ত আনোয়ারার অনলাইন মাধ্যমে যে আমরা যে কাজটা বিশেষভাবে প্রশংসিত, এটা আমরা রক্ত সংগ্রহ, যে কোনো জায়গা থেকে আমাদের সদস্যরা রক্ত সংগ্রহ করে আসলে এই কাজটা রক্ত দেওয়াটা করে। সার্বিকভাবে অনেকগুলো কাজের সাথে সম্পৃক্ত আছেন। সমাজকর্ম নিয়ে যে সামাজিক কর্মকাণ্ড, সেটা নিয়ে আপনার স্বপ্ন কি? না, স্বপ্ন হচ্ছে আমি চাই আমাদের ক্ষেত্রটা আনোয়ারার ভিতর, আমি চাই আমার এই আনোয়ারাটাই আমাদের ক্ষেত্র হইতে পারে না, পুরো বাংলাদেশটাই এরকম তরুণরা, বিশেষ করে আমাদের সংগঠনে কিন্তু তরুণদেরকে নিয়ে আমরা গড়ে তুলেছি। তো এইভাবে প্রত্যেকটা পুরো বাংলাদেশে আমি চাই এরকম একটি তরুণদের নিয়ে সংগঠন, এরকম অনেকগুলো সংগঠন হোক এবং অনেকগুলো সংগঠন এরকম তরুণদের নিয়ে কাজ করে সামাজিক উন্নয়নে কাজ করুক। অর্থাৎ আপনাদের যে কর্মকাণ্ড সেটা সারা আনোয়ারা ছাপিয়ে সারা বাংলাদেশে পৌঁছে আমাদের প্রত্যাশা। এবার আপনার কাছে যেটি জানতে চাইবো, আমাদের জাতীয় নির্বাচন আসন্ন এবং আপনি এই এলাকার একজন ভোটার হিসেবে কেমন নির্বাচন প্রত্যাশা করেন কিংবা কেমন জনপ্রতিনিধি চান? অবশ্যই একজন ভোটার হিসেবে আমি সবসময় চাইব সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন, এবং আমরা আশা করি সামনের যে নির্বাচনটা হবে দেশের সবার আকাঙ্ক্ষায় আছে পূরণ হবে ইনশাল্লাহ, সুষ্ঠু একটি নির্বাচন। এবং আমি চাইব পরিচ্ছন্ন এবং জনবান্ধব একজন প্রার্থী নির্বাচিত হোক, যে জনগণের সেবায় কাজ করবে, জনগণকে নিয়ে কাজ করবে, জনগণের জন্য চিন্তা করবে, এরকম একজন প্রার্থী নির্বাচিত হোক এবং আমরা সে আশাই করবো। নিশ্চয়ই সেটি হওয়া উচিত। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন
তরুণ হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? তরুণ হিসেবে বলতে আমি যদি কেমন বাংলাদেশ যদি বলতে চাই, তাহলে আমি প্রথমে বলবো একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং স্বজনপ্রীতিমুক্ত বাংলাদেশ হোক। তারপর আমি চাইবো সমতার একটি ন্যায়ভিত্তিক একটি দেশ, যেখানে সমাজের ধনী গরিব ভেদাভেদ থাকবে না, এবং সমাজের যেই রাষ্ট্রীয় যে সেবাগুলো আমরা নিতে চাই, সাধারণ জনগণ যাতে সেই সেবাগুলো সঠিকভাবে পায়, সেই সেবাগুলো যাতে সমাজে একদম নিম্ন শ্রেণী পর্যন্ত মানুষ, একজন গরিব মানুষ যখন আমি দেখি যে একজন গরিব যে সমাজের একজন পিছিয়ে পড়া, সে এখন যদি একজন সরকারের একটি প্রতিষ্ঠানে যায় সেবা নেওয়ার জন্য, তাকে কিন্তু সেবা কিন্তু দেখা হয় না। আমি এই জিনিসটা চাইবো যাতে এই ধরনের বৈষম্যগুলো আর না থাকে, এবং একদম একদম একজন সাধারণ নাগরিক যাতে গিয়ে বলতে পারে যে এটা আমার দেশ, আমার অফিস, আমি সেবাটা নিব, যাতে এখানে কোনো দুর্নীতির শিকার হতে না হয় আমাকে। আমরা কিন্তু এগুলো আগের যে বাংলাদেশে দেখেছি। আমি চাইবো নতুন বাংলাদেশে এ ধরনের কোনো বৈষম্য থাকবে না, সবাই এই ন্যায়ভিত্তিক রাষ্ট্রের ন্যায়ের ভিত্তিতে শাসন হবে এবং এই সেবাটা পাবে সবাই। হ্যাঁ, আপনার এই যৌক্তিক চাওয়া পূরণ হোক, সেটি আমরাও কামনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা কথা বলবো এখানকার স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ কাশেম, যিনি এই পার্কি সমুদ্র সৈকত যে ব্যবসায়ী সমিতি আছে সেটির সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। জনাব মোহাম্মদ কাশেম, আপনাকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি এমন একটি জায়গায় ব্যবসা করেন যেখানে স্থানীয়দের আনাগোনা যেমন আছে, তেমনি পর্যটকরাও আসেন, যেহেতু পার্কি সমুদ্র সৈকত সেটি দক্ষিণ চট্টগ্রামে অনেক বিখ্যাত। তো বর্তমানে পর্যটকের আনাগোনা কেমন এবং আপনাদের ব্যবসায়িক পরিবেশ কেমন সার্বিকভাবে যদি বলতেন? পর্যটক আমাদের যেহেতু এখানে শীত মৌসুম, আমাদের এখানে আপনার শীত মৌসুমে পর্যটক আনাগোনা একটু বাড়তি হয়। আর যেহেতু এখানে পর্যটন স্পট এবং পিকনিকের বিভিন্ন এনজিও, শিক্ষা, আপনার কলেজ, স্কুল কলেজ, বিভিন্ন অনুষ্ঠান এখানে বেশিরভাগ হয়ে থাকে, যেহেতু এখানে একটু সুবিধা একটু বেশি পাওয়া যায়। আর্থিক দিক দিয়ে একটু কম, শহর থেকে একটু কাছে থাকো না, এখানে একটু আনাগোনা বেশি হয়। আমি প্রশাসনকে একটু অনুরোধ করবো যে না, আগামী পড়াশোনার আপনার পর্যটকরা খুবই নিহতমহিতায় ভোগে, বিশেষ করে সন্ধ্যার পরে। এখানে পড়াশোনার খুবই একটু হীনমানতা আছে, যেন এরা নিয়মিত আসে না। আমি একাধিকবার বলার পরও তবুও যেহেতু আগে একদম টুরিস্ট প্লেস ছিলই না, এখন টুরিস্ট প্লেস দিয়েছে, কিন্তু তারা একটু গাফিলতি করে। সেটা আপনার মাধ্যমে আমি সবার কাছে যাচ্ছি এবং বর্তমান সরকারের কাছে আহ্বান করব, এটা একটি সম্ভাবনা, এটা একদম পর্যটন স্পট। এটা যে আগামী কীভাবে এটাকে আপনার আন্তর্জাতিক পর্যায়ে করা যায় এবং সুশৃঙ্খল এবং পরিষ্কার নিয়মতান্ত্রিক কীভাবে করা যায়, এইভাবে সরকারকে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করাচ্ছি আপনাদের মাধ্যমে। সেই সাথে আমাদের ব্যবসায়ীদেরকে যেভাবে স্বার্থ রক্ষা হয়, কীভাবে রক্ষা করা যায়, সেভাবে বিবেচনা করার জন্য আমি প্রত্যাশা করব। হ্যাঁ, আপনি নিশ্চয় গুরুত্বপূর্ণ কথাই বলেছেন, যেহেতু একটি পর্যটন নগরী, পর্যটন এলাকা দুঃখিত, সুতরাং এখানে আসলে সরকারের সুদৃষ্টি থাকা উচিত, যাতে করে এই এলাকা আরও বেশি উন্নয়ন ঘটে পর্যটন খাতে। এবার আপনার কাছে, আপনি যেহেতু স্থানীয় অধিবাসী, তো আনোয়ারায় যে আগামী যে নির্বাচন, জাতীয় নির্বাচন, আপনি কোন ধরনের জনপ্রতিনিধিকে প্রত্যাশা করেন আগামীতে, যিনি আনোয়ারাকে নেতৃত্ব দিবেন? সবার মতো আমার একটা প্রত্যাশা থাকবে যে একজন সৎ, যোগ্য, এবং যেখানে আপনার কোনো অন্যায় অনিয়ম থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো জুলুম থাকবে না, সেই একজন প্রার্থীকে আমরা চাই। আবার সবার উচিত এরকম একজন প্রার্থীকেই নির্বাচিত করা। তা আমাদের মধ্যে আমিও চাইব একজন সৎ ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। আচ্ছা, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন ব্যবসায়ী হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? আগামীর বাংলাদেশ সবার প্রত্যাশা, আমার মতো সবারই প্রত্যাশা, আমারও প্রত্যাশা, একজন ন্যায়ভিত্তিক, ইনসাফভিত্তিক এবং যে বিচার বহির্ভূত যে হত্যা যাতে না হয়, এবং সবার বিচার ব্যবস্থা সহ সবাই একজন নির্বাচনী প্রত্যাশা, সবাই যেন সর্বস্তরের বিচার ব্যবস্থাগুলো পায়, ন্যায় বিচার পায়, সেই প্রত্যাশা থাকবে। এবং আগামী রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার দায়িত্ব যারাই আসুক না কেন, আমরা চাইব ধনী গরিব ভেদাভেদ ভুলে গিয়ে সবার জন্য কাজ করেন এবং দেশের জন্য কাজ করেন, সেই প্রত্যাশায় থাকবে আমাদের সবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচক, স্থানীয় সাংবাদিক এম নুরুল ইসলাম আমাদের সাথে আছেন। এম নুরুল ইসলাম, আপনাকে স্বাগত কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। আপনি একজন সাংবাদিক হিসেবে এই যে আনোয়ারা উপজেলার 11টি ইউনিয়ন, প্রত্যেকটা জনপদে চষে বেড়ানোর দীর্ঘ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আপনি যদি আমাদেরকে বলতেন আনোয়ারার বর্তমানে কোন কোন জায়গায় আসলে সমস্যা আছে, যে এই সমস্যাগুলো সমাধান হওয়া উচিত বলে আপনি মনে করেন? 2 যুগেরও বেশি সময় ধরে আমি এই জনপদে আছি। আলহামদুলিল্লাহ, আমি এই জনপদের প্রত্যেকটা এই গ্রামে গ্রামে, প্রত্যেকটা রন্ধে রন্ধে আমি দেখেছি মানুষের দুঃখ কষ্ট, সমস্যা, সম্ভাবনা এগুলো নিজ প্রত্যক্ষ করেছি। এই মুহূর্তে আনোয়ারার জনগণের, আনোয়ারাবাসীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে একটা মানসম্মত স্বাস্থ্য কমপ্লেক্স। জনসংখ্যার অনুপাতে আমাদের স্বাস্থ্যসেবার যে একমাত্র হাসপাতালটি রয়েছে, এখানে চিকিৎসা সেবার এবং রোগী ভর্তির একদম অপ্রতুল। এখানে একটা বড় 100 বেডের একটা হাসপাতাল জরুরি মনে করে এলাকাবাসী। সেই সাথে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। আনোয়ারায় একটা মহিলা কলেজের অভাব রয়েছে, আপনাদের মহিলা মাদ্রাসার অভাব রয়েছে, নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। সর্বোপরি আনোয়ারায় একটা বিশ্ববিদ্যালয়ের হওয়ার যোগ্য এখানে অনেক জায়গা রয়েছে এবং সুব্যবস্থা রয়ে থাকা সত্ত্বেও আনোয়ারার মানুষের দাবি আছে এখানে একটা বিশ্ববিদ্যালয়। নিশ্চয়ই আপনি আনোয়ারা সম্পর্কে ব্যাপক আপনার জানাশোনা এবং এই প্রত্যেকটা বিষয়ে আসলে কাজ করার সুযোগ আছে, এবং আমরাও প্রত্যাশা করি ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন তারা সেগুলো নিয়ে ভাববেন। এই প্রেক্ষাপটে জানতে যাওয়া, আগামী যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে আপনি কেমন নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করেন এবং কোন ধরনের জনপ্রতিনিধি প্রত্যাশা করেন? জনপ্রতিনিধি বলতে আমরা আসলে যারা সাংবাদিকতা করে মানে মানুষের সমস্যাগুলো আমরা উপস্থাপন করি। এই উপস্থাপন করতে, সমস্যা তুলে ধরতে গিয়ে সাধারণ মানুষ আমাদের কাছে যে চাওয়াটা আমাদের মাধ্যমে চায়, এই মুহূর্তে সাধারণ মানুষের চাওয়া হচ্ছে এমন একজন প্রার্থী যে সব মানুষের, সাধারণ মানুষের এলাকায় নিশ্চিতভাবে মানুষ ঘুমাতে পারবে এবং নিরাপত্তা থাকবে এবং তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। মানুষের প্রত্যাশা পূরণ বলতে মানুষ যেটা বোঝায় যে এখানে থানায় যদি কেউ কোনো একটা সমস্যা নিয়ে যায়, পুলিশের কাছে উনি কোনো মাধ্যম ছাড়া একটা সহযোগিতা পাবে। উপজেলা প্রশাসনে গিয়ে বিভিন্ন বরাদ্দর ক্ষেত্রে ওনাদের কাছ থেকে বৈষম্যতা থাকবে না। স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে, চিকিৎসা নিতে গেলে ওনাদের জন্য একটা শৃঙ্খলার মাধ্যমে ওনারা একটা সুচিকিৎসা পাবে। এই বিষয়গুলো ওনাদের এবং ছেলেমেয়েরা যে শিক্ষার ক্ষেত্রে একটা সুযোগ পাবে, সমান সুযোগ পাবে, এই বিষয়গুলো ওনারা চায়। এবং এই যে ওনাদের যে কর্মসংস্থান, বিশেষ করে বেকারত্ব দূরীকরণ এবং এলাকার মানুষের জন্য যিনি কাজ করবেন, এবং এমন আরেকজন আমরা যারা আছি আমাদের কাছে এমন সংসদ সদস্য আমরা কামনা করি যার একটা বাস্তব কমিটমেন্ট ওনার কাছে থাকবে। ওনাদের যে এইখানে সব মিলিয়ে আপনি যেটি বলতে চাইছেন জনবান্ধব একজন আমরা, এবং আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটা করতে চাই, একজন সচেতন নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান এক কথাই? সচেতন নাগরিক হিসেবে আমার একটা বক্তব্য হচ্ছে, আমি যেহেতু একজন সাংবাদিক, আমি আমার পেশার একটা কষ্ট তুলে ধরতে চাই। আমি সাংবাদিকদের জন্য একটা সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, আগামীর বাংলাদেশের কাছে একটা নীতিমালা চাই, যেটাতে সাংবাদিকরা অধিকার এবং সুরক্ষা দুইটা জিনিস থাকবে এবং হলুদ সাংবাদিকতার দায় থেকে জাতি মুক্তি পাবে। এই জিনিসটা আমি চাই। আর এমন বাংলাদেশ আমরা চাই যেখানে বৈষম্য থাকবে না, বিরোধীদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যারাই ক্ষমতায় যাবে তারা যেন জাতির কাছে তাদের যেই ওয়াদাটা নিয়ে, যে ইস্যুটা নিয়ে, তারা যেই কমিটমেন্ট নিয়ে ক্ষমতায় গিয়েছে, তারা সেটা যেন প্রত্যাশা যেন পূরণ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা কথা বলবো, আমাদের সাথে আছেন একজন শিক্ষার্থী প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সাগর। আপনাকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে স্বাগত। আপনার কাছে যেই প্রশ্নটি করতে চাই, আপনি স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন, তার মানে শিক্ষা জীবন প্রায় শেষ পর্যায়ে, ভবিষ্যতে কর্মের দিকে যাবেন। সব মিলিয়ে আপনার কি পর্যবেক্ষণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেটি আপনাকে একজন বিশ্ব নাগরিক হিসেবে বর্তমান যে বৈশ্বিক যে বাস্তবতা, সেটির সাথে যথাযথভাবে তাল মিলিয়ে চলার উপযোগী করে তুলতে পারছে কিনা? একজন শিক্ষার্থী হিসেবে দেশের শিক্ষা ব্যবস্থাকে আপনি কিভাবে দেখেন? আমরা যদি দেখি, সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে আমাদেরকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলে।
কিন্তু আমরা প্রকৃতপক্ষে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার সাথে অনেকখানি দূরে। যেমন আমরা যদি দেখি সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, এই স্ক্যান্ডিনেভিয়ান দেশ কিংবা নর্ডিক কান্ট্রিতে আমরা দেখতে পাই ওইখানে বাধ্যতামূলক শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষায় যারা আসতে যায় শিক্ষকতা পেশায় তারা সবাই পিএইচডি হোল্ডার। কিন্তু আমাদের এখানে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে যে পরীক্ষাগুলো হয় সেখানেও আমরা দেখি প্রশ্ন কারচুপি কিংবা প্রশ্নের যে ধরনটা থাকে তার সাথে গিয়ে শিক্ষকদের যে কোয়ালিটি থাকা দরকার ছিল সেই হিসাবে আসলে আমরা বেস লেভেল থেকে পাচ্ছি না, যেটা আমাদেরকে হাই স্কুল লেভেল, কলেজ লেভেল, বিশ্ববিদ্যালয় লেভেল কিন্তু অনেকখানি ভোগাচ্ছে। তার সাথে আমরা যদি দেখি আমাদের বিশ্ববিদ্যালয় লেভেল কিন্তু আসলে অনেকখানি অন্যান্য দেশ থেকে অনেকখানি নিচে। আমরা এখানে থিওরি নির্ভর পড়াশোনা করি, যেখানে চায়না কিংবা আমরা যদি আমেরিকার দিকে দেখি তারা, এছাড়া জাপানের দিকে দেখি তারা স্কুল পর্যায়ে গিয়েই তারা দেখা যায় অনেক ভালো ভালো মানের আবিষ্কার তৈরি করে ফেলে বা আবিষ্কার করে ফেলে। কিন্তু আমরা সেই জায়গাতে একটা পাবলিক ইউনিভার্সিটি কিংবা একটা যদি প্রকৌশল ইউনিভার্সিটি দিকে তাকাই তারা দেখা যায় তারা অটো রিক্সা বানায়, নাহলে দেখা যায় হচ্ছে তারা একেবারে এমন কিছু বানায় যেটা আসলে একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার বিষয়। সেই হিসাবে আমরা বিশ্ববাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার ক্ষেত্রে অনেকখানি পিছিয়ে আছি, যে ক্ষেত্রে আমাদের আরও বেশি মাত্রায় আগে আসতে হবে বা আমাদের থিওরি নির্ভর পড়াশোনাগুলোর পাশাপাশি আমাদেরকে গবেষণাধর্মী পড়াশোনাতে ইনভলভ হতে হবে এবং সেখানে তথ্য নির্ভর পড়াশোনা থাকতে হবে এবং সেই সাথে আমাদেরকে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে, যেটা প্রকৃতপক্ষে আমরা কিন্তু অনেকখানি পিছিয়ে আছি, যেটা আমাদেরকে বিশ্ববাজারে অনেকখানি পিছিয়ে দিচ্ছে। এবং আমাদেরকে এমনভাবে পড়াশোনার প্রতি আগায় আসতে হবে বা এমনভাবে বেস লেভেলটা ক্রিয়েট করতে হবে যাতে আমরা স্কুল লেভেল বা কলেজ লেভেলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জিনিসটা কি ওটা ভালো মতো দেখেই তারপর বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় স্কুল কলেজ থাকাকালীন সময়কালে বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেই জিনিসটাই জানি না বা সেই জিনিসটা আমাদেরকে ওই স্কুল লেভেল বা রুট লেভেলে আমাদেরকে সেই জিনিসটা বোঝার মতো তৈরি করে দিতে পারতেছে না, যেটা আমাদেরকে অনেক ক্ষেত্রে সরকারের ব্যর্থতা বলা যায়, আবার অনেক ক্ষেত্রে সেটা আমাদের স্থানীয় পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যর্থতা বলা যায়। আপনার চমৎকার পর্যবেক্ষণ এবং পরামর্শ, নিশ্চয়ই আমাদের শিক্ষার উন্নয়নে এই বিষয়গুলো ভাববার সুযোগ আছে। এবার আপনার কাছে পরবর্তী প্রশ্ন, আপনি একজন তরুণ ভোটার, এবার প্রথমবার জাতীয় নির্বাচনে ভোট দিবেন। আপনি তরুণ হিসেবে আপনার এলাকার উন্নয়নে কোন ধরনের জনপ্রতিনিধি প্রত্যাশা করেন? বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আমরা দেখতে পাই যারা নির্বাচন অংশগ্রহণ করবে প্রার্থীরা অনেক ক্ষেত্রে দেখা যায় একেবারে কাদাযুক্ত মাটিতে গিয়ে মানুষের কাছ থেকে ভোট চাই, সেটা ভোটের আগে, কিন্তু ভোটে নির্বাচিত হওয়ার পর তাদেরকে আমরা কিন্তু তাদের অফিসে গিয়েও পাচ্ছি না। তো এই জিনিসটা যাতে নেক্সট যারা নির্বাচিত হবে তাদের কাছ থেকে আমরা চাইবো হচ্ছে তারা এই জিনিসটা না করে যাতে মানুষের উপকার আসে, যে এই জিনিসটা মানুষ আসলে চায়। একজন প্রতিনিধি যিনি বাড়িতে থাকবেন বা গ্রামে থাকবেন বা ওনার আসনের মধ্যে থাকবেন, ওনাকে চাইলেই পাওয়া যাবে বা আমাদের যেই ধরনের প্রয়োজনীয়তাগুলো আছে সেগুলো যাতে ওনার কাছে গিয়ে আমরা বলতে পারি, বলার সুযোগটা তৈরি করতে পারি বা বলতে পারি। এমনটা দেখা যায় অনেক সময় আমরা প্রতিনিধিদের কাছে বলতে গেলে আমাদেরকে 3-4টা ধাপ অতিক্রম করে গিয়ে বলতে হয়, মানে ওনার কাছে বলতে হয়, ওনার পিএসকে বলে, ওনার পিএসকে বলে, একটা পর্যায়ে গিয়ে আমরা কথা বলতে পারি। এই যে সরকারের সাথে আমাদের যে একটা দূরত্ব, ওই দূরত্বটা গুছিয়ে আসবে, কমে আসবে এবং মানুষ সরাসরি গিয়ে প্রতিনিধির সাথে কথা বলতে পারবে, তাদের সমস্যা অসুবিধার কথাগুলো বলতে পারবে এবং প্রতিনিধিও সেই কথাগুলো শুনবে বা শুনে সেই বিষয়টার জন্য যা যা করা প্রয়োজন আছে তা করবে। এমনটাই প্রতিনিধি আমাদের নির্বাচিত হবে বা নির্বাচিত হওয়ার পর এমনটাই বিহেভ করবে, এমনটা আমরা চাই। আর সব মিলিয়ে জনবান্ধব প্রতিনিধি প্রত্যাশা করেন, সেটি দারুণ। এবারে সর্বশেষ প্রশ্ন, একজন উদীয়মান নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাবো যে বাংলাদেশের মধ্যে তরুণরা রাজনৈতিক প্ল্যাটফর্মের দিকে আরও বেশি মাত্রায় আসবে, সাধারণ মানুষের কথাগুলো ভাববে। একই সাথে আমরা চাইবো একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তার ন্যায্যতা খুঁজে পাবে। এমন একটা বাংলাদেশ চাইবো যেখানে স্বাধীনতার সাথে সাথে সার্বভৌমত্ব থাকবে, অন্যান্য দেশের হস্তক্ষেপ থাকবে না, দেশ পুরোপুরি দেশের প্রতিনিধির মাধ্যমে পরিচালিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার মতামতের জন্য। এর মাধ্যমে আমাদের আলোচনা আপাতত আমরা এখানে শেষ করছি। এবার আমরা কথা শুনবো এখানে পার্কি সমুদ্র সৈকতে আগত পর্যটক এবং স্থানীয় জনসাধারণের সাথে। তারা কি ভাবছেন আগামী নির্বাচন এবং বাংলাদেশ নিয়ে, সেটা আমরা জানবো। যে কক্সবাজার এবং পতেঙ্গা সমুদ্র সৈকতের মধ্যে একটা খুবই সম্পর্ক হচ্ছে যে এটা পতেঙ্গা সমুদ্র সৈকত এবং কক্সবাজার সাধারণ মানুষের কাছে খুবই পরিচিত এবং ওই পপুলারিটি অর্জন করতে পারছে, কিন্তু সেই হিসাবে পার্কি সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে খুবই কাছাকাছি হওয়া সত্ত্বেও তেমন একটা পরিচিত হতে পারে নাই, শুধু ট্রান্সপোর্ট ব্যবস্থার কারণে। সাথে সাথে হচ্ছে যে এখানে হোটেল কোনো থাকার আবাসিক ব্যবস্থা খুবই নাজুক, প্রশাসনিক তদারকি খুবই বাজে অবস্থা এবং হচ্ছে যে স্থানীয় মানুষের সদাচরণের অভাব রয়েছে এবং হচ্ছে যে সরকারি পর্যটন কর্পোরেশনের কোনো সদিচ্ছায় আমাদের পার্কি সমুদ্র সৈকত নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই এবং সেই হিসাবে তারা কোনো পার্কি সমুদ্র সৈকতের জন্য কোনো বরাদ্দ দেয় না। সেই হিসাবে পার্কি সমুদ্র সৈকত চট্টগ্রাম শহরে খুবই নিকট কাছাকাছি থাকা সত্ত্বেও
পার্কি সমুদ্র সৈকত কর্ণফুলী টানেলের তীরবর্তী হওয়া সত্ত্বেও পতেঙ্গা সমুদ্র সৈকত এবং কক্সবাজার থেকে অনেক পিছিয়ে রয়েছে। প্রতিবারই পার্কি সমুদ্র সৈকতের বরাবরই হচ্ছে যে অবহেলিত হয়ে আসছে। সামনে যেটা নির্বাচিত সরকার ব্যবস্থা থাকবে, তাদের কাছে আমাদের একটা চাওয়া থাকবে হচ্ছে যে এখানে আবাসিক প্রকল্পটা একটু উন্নতিকরণ করা এবং হচ্ছে যে নতুন নতুন মোটেলের ব্যবস্থা করা এবং প্রশাসনিক জটিলতা দূর করে এখানে প্রশাসনিক তদারকির ব্যবস্থা করা। আমি একজন দেশের সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশকে একটি সমৃদ্ধিশালী অর্থনীতিবিদ এবং হচ্ছে যে শিক্ষা ও প্রযুক্তিতে উন্নতি এবং অপ্রতিরোধ্য আইটি সেক্টর এবং মানুষের সাম্য ন্যায় নীতি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দুর্নীতিকে লাঘব টেনে ধরা এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করা, এটাই হচ্ছে আমার চাওয়া। পার্কি সমুদ্র সৈকত এটা আমাদের চট্টগ্রামের একটা গুরুত্বপূর্ণ স্থান। এটাকে আমরা ঠিকভাবে ফোকাস করতে পারছি না। সরকারের কাছে আমার থাকবে, কর্তৃপক্ষের আবেদন থাকবে এটাকে ফোকাস করে এটাকে পর্যটন শিল্পের যে উপকরণগুলো আছে ওগুলো সব করে সার্ভে করে এখানে কীভাবে এখানে পর্যটন বান্ধব করা যায় এবং পর্যটককে আকৃষ্ট করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া উচিত, যোগাযোগ, এখানে অবকাঠামোগত উন্নয়ন এবং নিরাপত্তা, এই বিষয়গুলো অবশ্যই জোর দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে আমার অনুরোধ থাকবে। এভাবে হলে আমাদের মানুষের যে মানসিক যে বিকাশের যে শিশুদের, তরুণদের, বয়োবৃদ্ধদের একটা স্থান পাবে এবং মানুষের এই যে দেশের পর্যটন শিল্প ডেভেলপ করবে। নতুন যে সরকার ব্যবস্থা আসবে, যারাই আসুক না কেন, তরুণদেরকে প্রাধান্য দিতে হবে শিক্ষার গুণগত মান উন্নয়ন করার জন্য জরুরিভাবে এটা বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, আর তরুণদের যে চাওয়াটাকেই আগামী সরকারকে যারা গঠন করতে যাচ্ছে সবাইকে ওদেরকে ফোকাস করেই ওরা কি চাচ্ছে, দেশ কি চাচ্ছে, ওই জিনিসগুলোকে ফোকাস করে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এখানে ব্যবসায়িক পরিবেশ বেশ ভালো, তবে এখানে যে পর্যটক আসলে পর্যটকের জন্য একটু সমস্যা হয় যে আসার সময় এদিকে পর্যটক যেদিন বন্ধর দিন, আপনার যেদিন বন্ধ থাকবে ওই দিন এদিকে আসার সময় যখন বিকালে আসবে, বিকালে যারা আসতে পারে, যারা সকালে আসছে, যারা বিকালে যাওয়ার সময় এদিকে বিকালে যারা আসবে তারা আসতে পারে না। যে মেইন রুট একটা ছোটো রাস্তাটা, ওটা একটু বড় করতে হবে। ওটা যদি বড় না করে যাতায়াতের সমস্যা হয়, জ্যামে পড়ে যায়, এদিকে এক সমস্যা। তারপর আমাদের এখানে যে বিচের একদম নোংরা হয়ে থাকে, ময়লা আবর্জনা পড়ে থাকে এবং সাগর থেকে বড় বড় কচ্ছপ চলে আসে, ওগুলো পরিষ্কার হয় না। ওটা একটু দেখতে হবে আমাদের এই এখানের বিচ ম্যানেজমেন্ট যাদের আছে তাদেরকে একটু বলে দিতে হবে, ওটা একটু নলেজে দিতে হবে। তারপর এদিকে যে আমাদের ঝাউবনের ঝাউগাছ আছে না, ঝাউগাছের এদিকে পাথর দিতে হবে। পাথর না দিলে আমাদের ঝাউবনের ঝাউগাছগুলো সব হারাই ফেলবো আমরা। আগের সময় অনেক ঝাউবনের ঝাউগাছ ছিল, এদিকে সব হারাই গেছে, এখন অর্ধেক চলে গেছে বললে চলে, একদম অর্ধেক নেই। আগে একটু সমস্যা ছিল, এখন নিরাপত্তা বেশ ভালো। এখানে তো এখন সবসময় টুরিস্ট পুলিশই থাকে, নিরাপত্তার জন্য কোনো সমস্যা নেই। এটা এক ধরনের বলতে চাইলে আপনার এটা মিনি কক্সবাজার নামে পরিচিত, অনেক বড় একটা বিচ। সরকার একটু নজরদারি থাকা ভালো, এটা একটু সরকার ভালো করে নজর দিলে এদিকে আমাদের বিচটা আরও একটু উন্নত হবে। একটা নিরপেক্ষ সুস্থ নির্বাচন তো অবশ্যই দেখতে চাই আমরা। আগে যেগুলো পাইছি ওগুলো কোনো নির্বাচনই না। তবে হ্যাঁ, আমরা সাধারণ মানুষের কাছে বুঝতে হবে আমাদের ভোটটা আমরা কাকে দেব, কেন দেব, দেশের উন্নত হওয়ার জন্য তো দেব আমরা। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা এসেছিলাম চট্টগ্রামের সমৃদ্ধ জনপদ আনোয়ারা উপজেলায়। আমরা কথা বলেছি এখানকার সাধারণ মানুষ, পেশাজীবী পর্যটকদের সাথে, তাদের জীবনের গল্প শুনেছি, পেশার বাস্তবতা বুঝেছি, সেই সাথে আগামী নির্বাচন এবং বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা আমরা জেনেছি। তারা সব মিলিয়ে চান এমন একটি বাংলাদেশ যেখানে কোনো দুর্নীতি থাকবে না, হানাহানি থাকবে না, সবাই মিলে বসবাস করবে, কোনো স্বজনপ্রীতি থাকবে না, একতাবদ্ধ সার্বভৌম এক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যেই বাংলাদেশ হবে বিশ্বের কাছে উজ্জ্বল এক দৃষ্টান্ত। সেই পর্যন্ত প্রত্যাশা সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, সেই কামনায় আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।